আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরের জানাজার নামাজ হত্যার ঘটনায় তেজগাঁও থানায় স্ত্রীর মামলা দায়ের। শরীয়তপুরের বিলাসপুরে ককটেল বিস্ফোরণে নিহত একজন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ যুগের বিরোধের জের। এবার কোনো পাতানো নির্বাচন হবে না বললেন প্রধান নির্বাচন কমিশনার। ইসির কাছ থেকে সবাই ন্যায় বিচার পাবেন আশ্বাস। প্রতিভা অন্বেষণে চলছে পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল। সঙ্গীতের সঙ্গে পরিবেশ সংরক্ষণের বার্তা। এবং নড়াইলে শ্রমজীবী ও প্রান্তিক মানুষকে ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণ, শীতার্তদের পাশে এগিয়ে আসায় প্রশাসন ও বিশিষ্টজনের প্রশংসা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদের কিছু ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যুর পেছনে এসব ষড়যন্ত্র থাকতে পারে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তবে তাতে করে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন তিনি আরও বলেছেন, সব রাজনৈতিক দল যথাসময়ে নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ। 24শে শহীদের শ্রদ্ধা জানাতে তারেক রহমানের উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন উল্লেখ করে সালাউদ্দিন আহমদ বলেছেন, সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না। তিনি আরও বলেছেন, আসন সমঝোতার ইস্যুতে বৃহত্তর রাজনৈতিক দলে অনেকের প্রত্যাশা থাকে, তবে দলের পক্ষে সবার কথা রাখা সম্ভব হয় না। যারা বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাদের বিরুদ্ধে কিছু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এটা হতে পারে পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাকীর্ণ করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে, কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। শরীয়তপুরের বিলাসপুরে ককটেল বিস্ফোরণে সোহান ব্যাপারী নামের একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত 2 জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও জলিল মাতবরের সমর্থকদের মধ্যে এই বিরোধ প্রায় 3 যুগের। বিস্তারিত এস.এম. মুজিবুর রহমানের রিপোর্টে। পদ্মার পাড়ের দুর্গম চর বিলাসপুর ইউনিয়ন। প্রায় 3 যুগ থেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও জলিল মাতবরের সমর্থকদের মধ্যে। ভোরে ককটেল বিস্ফোরণে নিহত হন সোহান ব্যাপারী নামের এক যুবক। গুরুতর আহত হয়েছেন 2 জন। পুলিশ জানিয়েছে, ভোর 4টার দিকে বিকট শব্দে ঘুম ভাঙে এলাকাবাসীর। একটি রসুন খেতে সোহান ব্যাপারী নামের এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। জনৈক সাগর, ওর একটা টিনের ঘর বোমা বা ককটেলের বিস্ফোরণে ঘরটা উড়ায় গেছে, একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘরের ভিতরে হয়তো বা কোনো ককটেল ছিল বা ককটেল বানানোর কিছু যন্ত্রাংশ ওখানে ছিল, তো এগুলো হঠাৎ করে বিস্ফোরিত হওয়ার কারণে যে গড়ের চাল টিন যে আছে বিভিন্ন দিকে ছিন্ন ভিন্ন হয়ে উড়ায় গেছে। এই ঘটনার পর পুরো এলাকায় পুরুষশূন্য হয়ে গেছে। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। রাজধানীর তেজগাঁওয়ে গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা মোস্তাফিজুর রহমান ওরফে মুসাব্বিরের জানাজার নামাজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হয়েছে। এ নিয়ে জানতে মইনুল হাসানের কাছে যাচ্ছি, তিনি নয়াপল্টনে আছেন। মইনুল, স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরের জানাজার নামাজে অংশ নিতে কারা কারা এসেছেন, বিস্তারিত জানাবেন।
জি, আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর নয়াপল্টনে। আপনারা জানেন যে গতকাল রাজধানীর কস্তুরী বাজার এলাকায় বিএনপির স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সাধারণ সম্পাদক আহ, আজিজুর রহমান উর্ফে মুসাফিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সেই জন্য কিন্তু এখানে আছে বিএনপির পক্ষ থেকে জানাজার নামাজের আয়োজন করা হয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি পল্টনে, নয়াপল্টনের সামনে। এখানে কিন্তু বিভিন্ন দলের নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছে। উত্তর দক্ষিণ নেতা কর্মীরা, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল, তারপর হচ্ছে যুব দল যারা আছে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। এবং ঢাকা মহানগর উত্তরের যে বিএনপির আহ্বায়ক শামীনুল ইসলাম এবং হাবিব নবী খান সোহেল এবং দক্ষিণের রবিন, উনি কিন্তু এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য যে অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সেখানে এখানে উপস্থিত আছে। আমরা এখানকার নেতা কর্মীদের সাথে কথা বলছি, তারা বলতেছে যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য এবং সামনে যে নির্বাচন আছে, নির্বাচনকে কেন্দ্র করে মূলত এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছে এবং পুলিশ যদি অতি দ্রুত তাদের এই হত্যাকাণ্ডের যে সুষ্ঠু বিচার, সেই বিচারটি সম্পূর্ণ যদি করতে পারে, তাহলে হয়তোবা যে চিহ্নিত যে সন্ত্রাসী যে হত্যাকাণ্ড ঘটেছে তাকে হয়তোবা অতি দ্রুত খুঁজে পাওয়া সম্ভব। এবং এখানে কিন্তু অনেক নেতাকর্মীরা জড়ো হয়েছে এবং সেটাই জানাজার নামাজে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে কিন্তু বিভিন্ন স্তরের নেতাকর্মী এখানে আসা শুরু করেছে এবং তারা এখানে শোক জানানোর জন্য আসছে এবং নেতাকর্মীরা এখানে জানাজার জন্য অনুষ্ঠানের জন্য আসছে। কিছুক্ষণ আগেই নেতাকর্মীরা এখানে কথা বলেছেন ঢাকা উত্তরের আহ্বায়ক আমিনুল ইসলাম, এবং কিন্তু এই যে এখন আমি দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু এখন জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা 2টার দিকে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখনো কিন্তু জানাজার নামাজ অনুষ্ঠিত হয়নি। কিছুক্ষণের ভিতরে এখানকার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, তারপর হয়তোবা তাকে ঢাকা ফার্মগেট অঞ্চলে নিয়ে যাবে, সেখানে তার আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে, তারপর তাকে তার গ্রামের মইনুল, ধন্যবাদ আপনাকে। রাজধানী তেজগাঁওয়ে তেজতুরি বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা মোস্তাফিজুর রহমান ওরফে মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি। এক সংবাদ সম্মেলনে ডিএমপির মুখপাত্র উপপুলিশ কমিশনার তালিবুর রহমান জানিয়েছেন, ওই ঘটনায় মুসাব্বিরের স্ত্রী তেজগাঁও থানায় মামলা দায়ের করেছেন। আসামি করা হয়েছে অজ্ঞাতনামাদের। সিসিটিভি ফুটেজে 2 দুর্বৃত্তকে দৌড়ে পালাতে দেখা গেছে। পুলিশ বলছে হত্যাকারীরা ঘটনার আগেই ওই এলাকায় অবস্থান করছিল বলে ধারণা করা হচ্ছে। আরও সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। বুধবার রাত 8:30টার দিকে তেজগাঁওয়ের তেজতুরি বাজারে স্টার কাবাবের পেছনের একটি গলিতে মোস্তাফিজুর রহমান ওরফে মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ঘটনার সময় তার সঙ্গে থাকা আরেকজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম আবু সুফিয়ান। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবু সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক। আমরা ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি, সেটা বিশ্লেষণ করেছি এবং ঘটনায় যারা জড়িত সম্ভাব্য তাদেরকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনাক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ পর্যায়ে রয়েছে জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না। সকালে নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান 4র্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সিইসি জানান, যারা আবেদন করেছেন আইনি ভিত্তিতে তাদের সমাধান করা হবে। নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী উল্লেখ করে সিইসি বলেন, সবাই ন্যায় বিচার পাবেন আর লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে ইসিতে আসেন আপিল আবেদনকারীরা। 4 দিনে মোট আপিল দায়ের হয়েছে 350-রও বেশি। আপিল আবেদন কার্যক্রম শেষ হবে শুক্রবার বিকেল 5টায়। 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। রিটার্নিং অফিসারের ক্ষমতা আছে, আইন ওনাদেরকে ক্ষমতা দিয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। তো সিদ্ধান্ত ওনাদের সিদ্ধান্ত ওনারা দিয়েছেন এবং যারা আপিলে যখন আমাদের কাছে আসবে আমরা আমাদের আইন অনুযায়ী যা করার আমরা কমিশন থেকে সিদ্ধান্ত দেব এবং একদম সম্পূর্ণ রকমভাবে ন্যায় বিচার আমরা করার সর্বোত্তম চেষ্টা আমরা করবো এবং ন্যায় বিচারই হবে। এবার অন্যান্য সংবাদ। দেশব্যাপী সঙ্গীত প্রতিভা অন্বেষণে চলছে পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল, যেখানে প্রতিযোগিতা করছেন সম্ভাবনাময় 15 জন শিল্পী। প্রতিযোগিতাটি শুধুমাত্র সঙ্গীত উৎসবই নয়, দিচ্ছে পরিবেশ সংরক্ষণেরও বার্তা। আফরোজা হাসির রিপোর্ট। ময়না রে
তোমারে পুষিলাম কত আদরে। কালের অভিঘাতে বিপন্ন সুর আর সঙ্গীত সংরক্ষণে পিওজে মিউজিক ক্লাব সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল। তোমারে আশা করে তোমারে পুষিলাম কত আদরে। গান ও দেশীয় যন্ত্রসঙ্গীতের সুরের মূর্ছনায় প্রতিযোগিতায় তুলে ধরা হয় ঐতিহ্য রক্ষা ও টেকসই অগ্রযাত্রার বার্তা। পনেরো জন প্রতিযোগীর মধ্যে বাছাই করা হবে সেরা 8 জনকে। এর মধ্যে বিচারকদের মূল্যায়ন আর দর্শকদের ভোটে নির্বাচিত হবেন চূড়ান্ত বিজয়ীরা। কিন্তু কণ্ঠের যত্ন নিতে হবে। অনেক ধন্যবাদ গুরুজি। হাত খালি গলা খালি কোনার নাকে নাক ফুল, সেই ফুল পানিতে ফেলা কোনা করলো ভুল। পিওজে মিউজিক ক্লাবের এমন উদ্যোগ হারাতে বসা সুর ও সঙ্গীত ফিরিয়ে আনার পাশাপাশি বাংলার পরিবেশ প্রতিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি করবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আফরোজা হাসি, চ্যানেল আই। কনকনে শীতের তীব্রতা যখন নড়াইলের খেটে খাওয়া ও প্রান্তিক মানুষের জীবনকে সংকটে ফেলেছে, তখন মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ট্রাই ফাউন্ডেশন। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে প্রশংসা করেছেন প্রশাসন ও বিশিষ্টজনরা। বিস্তারিত ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্টে। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাব এবার বাংলাদেশেও স্পষ্ট। গত কয়েকদিন ধরে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ বিভিন্ন এলাকায় বইছে শৈত্যপ্রবাহ, যা সবচেয়ে বেশি বিপাকে ফেলেছে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষকে। এই দুঃসময়ে নড়াইলের অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। দীর্ঘ 2 দশকের ধারাবাহিকতায় এবারও জেলার শহর ও গ্রামাঞ্চলের শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দিয়ে ইংরেজির নতুন বছর উদযাপন করেছে সংগঠনটি। কম্বল পেয়ে উপকারভোগীদের চোখে মুখে ছিল কৃতজ্ঞতার দীপ্তি। মানবিক এই উদ্যোগ তাদের জীবনে এনে দিয়েছে উষ্ণতার আশ্বাস। সবাই সাথে আমরা পায়ে ওমের মধ্যে থাকতেছি, ওম পাচ্ছি, শীত করতেছে না। আমরা এতে খুব সন্তুষ্ট। আমরা দোয়া করি যাতে প্রতি বছর আমরা পেয়ে থাকি, এবার যাতে পাইতে পারি। আল্লাহ তাদের যেন সুস্থ রয়ে, তাদের ইনকাম করতে দিক, তাদের দিতে দিক, আমরা যেন এরকম পাই প্রতি বছরে। ট্রাই ফাউন্ডেশন মানুষের দুঃসময়ে যে সহমর্মিতা দেখিয়েছে তা সত্যি অনুপ্রেরণাদায়ক। সমাজের বিত্তবান ও অন্যান্য সংগঠনগুলো যদি এভাবে এগিয়ে আসে, তবে শীতার্ত মানুষের কষ্ট আরও লাঘব হবে। যারা অসহায় মানুষজন রয়েছে, শীতে অনেক কষ্ট পায়, তাদেরকে এই শীত বস্ত্র বিতরণের মাধ্যমে তাদের অনেক উপকৃত হয়। অনেকেই আছে দুস্থ মানুষ যারা কম্বল কিনতে পারে না, তাদের জন্য খুবই প্রয়োজনীয়। তো আমি ট্রাই ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই। ট্রাই ফাউন্ডেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা। শীত নিবারণের জন্য এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ট্রাই ফাউন্ডেশনের এই উদ্যোগ সহ আত্মমানবতার কল্যাণে অন্যান্য যে মানবিক উদ্যোগ তারা গ্রহণ করে, তাই এটি মনে করি আমি যে এটাকে ছড়িয়ে দেওয়া দরকার। ট্রাই ফাউন্ডেশনের পাশাপাশি দেশের বিত্তশালীদের এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন অনেকে। নড়াইল থেকে ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই। নগরের সবুজায়নে সব শ্রেণীর নগরবাসী এখন যুক্ত হচ্ছেন। যে ধারাকে আরও বিস্তৃত করতে ভবন নির্মাণে ছাদকৃষি বাধ্যতামূলক করার নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন বর্তমান সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকা মহাখালী ডিওএইচএস এলাকার প্রায় 2700 বর্গফুট এই ছাদে 5 বছর আগেও ছিল শুধু ফলদ গাছ। সময়ের সঙ্গে যুক্ত হয়েছে নানা জাতের সবজি আর ফসল। আধুনিক কৌশল আর পরিকল্পিত ব্যবস্থাপনায় এই ছাদ এখন সেজে উঠেছে এক টুকরো মাঠ ভিত্তিক কৃষির আদলে। এর উদ্যোক্তা এম শাখাওয়াত হোসেন তার এই উদ্যোগকে সাজিয়েছেন বিজ্ঞান ভিত্তিক আর টেকসই কাঠামোয়। কালার্ড কপি আর এইগুলো তো বাঁধাকপি। এখানে আপনি দেখবেন যে ব্রোকলি ভালো হয়,
আর ওগুলো হচ্ছে ফুলকপি। তারপরে আপনার কিছু এখন লাগালাম, কিছু এটা উঠে গেলে আবার পরে লাগাবো। আর কেমিক্যাল সার ব্যবহার করেন নাকি না একদম অর্গানিক? না, আমার গোবর জাতীয় সারই কিনে নিয়ে ভার্মি কম্পোস্ট যেগুলো এখন ভার্মি কম্পোস্ট, গোবর জাতীয় সার এগুলো সব নিয়ে আসি। সরকারের পক্ষ থেকে ছাদ কৃষি বিষয়ক প্রণোদনা পুনরায় চালুর আশ্বাসও দেন এই উদ্যোক্তা ও নীতি নির্ধারক। আমরা তো তখন বলেছিলাম যে এরকম অনেক ছাদ কৃষক বলেছিলাম সরকারের মধ্যে দেয়, তো তারা আমাকে প্রায় প্রশ্ন করে, স্যার আপনি তো বললেন, কই আমরা তো দেখি না, পাই না। হ্যাঁ, এটা তো মিউনিসিপ্যাল কর্পোরেশনের ব্যাপার, যারা এখানে শহরের মধ্যে যারা থাকে। আচ্ছা, এনবিআর কোনো বিষয় না, এটা মিউনিসিপ্যাল কর্পোরেশন। আমিও যেহেতু আমরা সিইওর কাছে ট্যাক্সটা দেই, ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসারের কাছে, আমরা মিউনিসিপ্যাল ওইভাবে মিউনিসিপ্যালিটিতে ট্যাক্স দেই না। আমি ডেফিনেটলি আজকে বলেছেন, আজকে আমি খোঁজ দেবো, একটু চেক করে আজকে চেক করব। দেশ জুড়ে ছাদ কৃষিকে আরও সমৃদ্ধ ও বিস্তৃত করতে ভবিষ্যৎ নীতিমালায় কৃষিভিত্তিক পরিকল্পনাকেও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। জনাব সাখাওয়াত এখন কৃষির অনেক কিছুই রপ্ত করেছেন। পুরো ছাদটিকে শীতকালীন নানান শাকসবজি এবং ফলমূলে ভরে তুলেছেন। তিনি বলছেন যে ছাদ কৃষি এখন শুধুই মাত্র শৌখিনতার ভেতরে সীমাবদ্ধ নেই, অনেকেই তার দাবি ছাদ কৃষির ছাদে এই অভিযানে রপ্ত হয়েছে। দরকার সরকারি পৃষ্ঠপোষকতা। ঢাকার মহাখালী ডিওএইচএস থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3টা 5 মিনিটে হৃদয় মাটি মানুষের ডাক অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও জানিয়েছেন, এখন থেকে অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিক্রয় সংক্রান্ত সার্বিক ব্যবস্থাপনা থাকবে যুক্তরাষ্ট্রের হাতে। মার্কিন সেনেটে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। বুধবার উত্তর আটলান্টিক সাগরে ভেনেজুয়েলার তেল বহনকারী রাশিয়ার একটি ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। গত কয়েকদিন ধরেই ট্যাঙ্কারটি জব্দের চেষ্টা করছিল যুক্তরাষ্ট্র। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ভেনেজুয়েলা কিভাবে চলবে এখন থেকে তার নির্দেশনা দেবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটিতে উৎপাদিত তেল বিক্রিও করবে তারা। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভেট জানিয়েছেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীর সমন্বয় করছে যুক্তরাষ্ট্র। দেশটি যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে চলবে। এর তেল উত্তোলন, বিপণন সহ সার্বিক ব্যবস্থাপনা এখন থেকে অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের হাতে থাকবে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, ভেনেজুয়েলা থেকে সাগরপথে তেল যুক্তরাষ্ট্রে আনা হবে এবং সেখান থেকেই আন্তর্জাতিক বাজারে পৌঁছাবে। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র সরকার অনুমোদিত সংস্থা বা কোম্পানি ছাড়া আর কাউকে এ খাতে প্রবেশ করতে দেওয়া হবে না। নিষেধাজ্ঞা অমান্য করায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী উত্তর আটলান্টিক মহাসাগরে ভেনেজুয়েলার তেল বহনকারী মেরিনেরা নামে রাশিয়ার একটি ট্যাঙ্কার জব্দ করেছে। এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পেট হেগসেথ বলেন, নিষেধাজ্ঞাভুক্ত ভেনেজুয়েলার তেল পরিবহনের বিরুদ্ধে বিশ্বজুড়ে অবরোধ কার্যকর থাকবে। গত ৩রা জানুয়ারি শেষ রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান অপারেশন অ্যাবসুলেট ডিসলভ চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে উঠিয়ে আনে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবার রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। সময় আর খরচ দুটোই কম হওয়ায় মেহেরপুরে কৃষকের কাছে জনপ্রিয় সরিষা চাষ। কয়েক বছরে নতুন নতুন জাত উদ্ভাবনের ফলে ফলনও আগের চেয়ে অনেক বেড়েছে। বাজারে দাম ভালো থাকায় সরিষা চাষে আশার আলো দেখছেন চাষিরা। সেই সাথে সরিষা ক্ষেতের পাশেই বাক্স বসিয়ে মৌচাষিরা মধু সংগ্রহ করছেন। এবার প্রকৃতি সংবাদ। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, বরং বর্তমান বাস্তবতা। অতি তাপমাত্রা, অস্বাভাবিক বৃষ্টিপাত আর ঋতুচক্রের বড় পরিবর্তনের সতর্ক সংকেত দিচ্ছে প্রকৃতি। বিরূপ প্রভাব থেকে রেহাই পাচ্ছে না মরু অঞ্চল, মধ্যপ্রাচ্য। গত কয়েক বছর ধরে নিয়মিত দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত ও বজ্রঝড়।
সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরের জানাজার নামাজ হত্যার ঘটনায় তেজগাঁও থানায় স্ত্রীর মামলা দায়ের। শরীয়তপুরের বিলাসপুরে ককটেল বিস্ফোরণে নিহত একজন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 3 যুগের বিরোধের জের। এবার কোনো পাতানো নির্বাচন হবে না বললেন প্রধান নির্বাচন কমিশনার। ইসির কাছ থেকে সবাই ন্যায় বিচার পাবেন আশ্বাস। প্রতিভা অন্বেষণে চলছে পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল। সঙ্গীতের সঙ্গে পরিবেশ সংরক্ষণের বার্তা। এবং নড়াইলে শ্রমজীবী ও প্রান্তিক মানুষকে ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণ, শীতার্তদের পাশে এগিয়ে আসায় প্রশাসন ও বিশিষ্টজনের প্রশংসা। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।